বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছিলেন তিন গোয়েন্দা সিরিজের গল্প খ্যাপা শয়তান। আজ শুনবেন গল্পটির পঞ্চম পর্ব, অর্থাৎ শেষ পর্ব। 17। বেটে কাট্টগোট্টা একজন মানুষ, গায়ে উঁচু কলারওয়ালা জ্যাকেট, শার্ট টাই নেই, থাকলেও জ্যাকেটের নিচে ঢাকা পড়েছে, দেখা যায় না। পেছনে আরও দুজন লোক। চাঁদের আলোয় একজনকে চিনতে পারল রবিন, হেনরি মল। তো কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো বেটে লোকটা, খ্যাপা শয়তান কোথায়? বেরিয়ে এলো রবিন, কিশোরও বেরোলো। দুজনেই ধুলো ঝাড়ছে কাপড় থেকে। জানি না, জবাব দিল রবিন। ইকন নিয়ে গেছে। এগিয়ে এলো তৃতীয় লোকটা। বেটে লোকটাকে সরিয়ে ছেলেদের মুখোমুখি হলো। ইকন? ক্যাভেলিয়ার ইকনের কথা বলছো? ভারী কণ্ঠস্বর, বিশালদেহী লোক, চওড়া কাঁধ। চাঁদের আলোয় চুলের রং ঠিক বোঝা যাচ্ছে না, তবে ধূসরই হবে। হ্যাঁ স্যার, জবাব দিল কিশোর। মূর্তিটা কিনেছে ড্যাম হ্যাগার্ডের কাছ থেকে। হ্যাগার্ড কিনেছে চিফের। কি বক বক করছো? জানো আমি কে? আন্দাজ করতে পারছি, রবিন বলল। মিস্টার কারম্যান রিক্টার, কোটিপতি। হাসলেন রিক্টার। ঠিকই অনুমান করেছ। বেটে লোকটাকে দেখিয়ে বললেন, ইনি চিং ব্যাং, চীন সরকারের প্রতিনিধি। মূর্তিটা নিতে এসেছেন। আর হেনরিকে তো চেনই। হ্যাঁ স্যার, কিশোর বলল। আমি কিশোর পাশা, ও রবিন মিলফোর্ড। আমাদের আরেক বন্ধু মুসা আমান সেলারে আটকে রয়েছে। আটকে রয়েছে? চলো তাকে বের করি। পুরনো বাড়িটায় দল বেঁধে ঢুকলো সবাই। রান্নাঘরে এসে ভাড়ারের দরজা খুলে দিয়ে ডাকতেই সিঁড়ি বেয়ে উঠে এলো মুসা। নবাগতদের দিকে চোখ মিটমিট করে তাকালো। তুমি তাহলে মুসা আমান? গমগম করে উঠল কোটিপতির কণ্ঠ। কিশোরের দিকে ফিরলেন। এবার সব খুলে বলো তো আমাকে। সংক্ষেপে সব জানালো কিশোর। ডজের সঙ্গে পরিচয় হওয়ার পরের ঘটনা। গম্ভীর হলেন রিক্টার। ডজকে তাহলে নিয়ে গেছে? কোথায়? আন্দাজ করতে পারো? মাথা নাড়ল তিন গোয়েন্দা। মলের দিকে ফিরলেন তিনি। তুমি না বললে ডজ এই বাড়িতে এই ছেলেগুলোর সঙ্গে রয়েছে? তোমাকে জানিয়েছে? ফোন করেছিল? কিশোরও জিজ্ঞেস করলো মলকে। ও, এই জন্যেই জেনেছেন আমরা এখানে আছি? 1 ঘন্টা আগে জানিয়েছিল, বলল মল। তখন মিস্টার রিক্টার আর ব্যাঙের আসার সময় হয়েছে। ভাবলাম আগে এয়ারপোর্টে যাই, দুজনকে নিয়ে সোজা চলে আসবো এখানে। তাই করেছি। ড্রেনের মুখে দাঁড়ালেন কেন? বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিলাম। ওখানে ড্রেনের মুখ জানতাম না। খসখস শব্দ শুনে দাঁড়ালাম, দেখি তোমরা বেরোচ্ছ। ওসব কথা থাক, কাজের কথা বলো। হাত নেড়ে বাধা দিলেন রিক্টার। ডজ তোমাকে ঠিক কি বলেছে? এয়ারপোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। উইলি ডেকে বলল মাস্টার ডজম্যানের ফোন। গিয়ে ধরলাম। খুব উত্তেজিত মনে হলো তাকে। বলল একটা বাড়িতে আটকে আছে সে আর 3 জন কিশোর। বাড়ির ঠিকানা দিল। আরও বলল খ্যাপা শয়তানকে পেয়েও আবার হারিয়েছে। কে ওদেরকে আটকেছে বলতে যাচ্ছিল, হঠাৎ ডেড হয়ে গেল টেলিফোন। খাইছে, বলে উঠল মুসা। নিশ্চয়ই কোনোভাবে কয়েক মিনিটের জন্য ছাড়া পেয়েছিল ইকনের হাত থেকে, তখনই ফোন করেছে। কিংবা এমনও হতে পারে, রবিন বলল, এই বাড়িরই কোনো ঘরে আটকে রেখেছে যেখানে ফোন আছে। অস্থির ভঙ্গিতে পায়চারি শুরু করলেন রিক্টার। পরিষ্কার ইংরেজিতে বলল চীনা লোকটা। কি করা যায় এখন? সেটাই ভাবছি। পায়চারি থামালেন না রিক্টার। ডজের ক্ষতি করবে না, আটকে রেখেছে শুধু। মূর্তিটার জন্য মোটা টাকা চাইবে এখন। ডজকে জিম্মি করতে পেরে সুবিধে হয়েছে ইকনের।
স্যার, কিশোর বলল, আরেকটা ঘটনা ঘটেছে। নিশ্চয়ই ওই মূর্তির সঙ্গে সম্পর্ক আছে। জীবন্ত খ্যাপা শয়তানের কথা খুলে বলল সে। অসম্ভব, বলে উঠলেন রিক্টার। গুরুর ওপরের ঘাম মুছল চীনা প্রতিনিধি। মঙ্গল কুসংস্কার, ভূত টুত সব বাজে কথা। আমারও তাই বিশ্বাস, বলল কিশোর। কেউ ভূত সেজে আমাদেরকে ভয় দেখিয়েছে। ওসব আলোচনা পরেও করা যাবে, বললেন রিক্টার। আগে ডজকে খুঁজে বের করা দরকার, তারপর মূর্তিটা। আমি বাড়ির ভেতরে খুঁজব, তুমি থাকো আমার সাথে। রবিন আর মুসাকে বললেন, মিস্টার ব্যাং, আপনি হেনরির সাথে যান। কিশোর, তুমিও যাও, তোমরা বাইরে খোঁজো। মাঝরাতের দিকে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন রিক্টার। মুসা আর রবিনকে নিয়ে বাইরে বেরোলেন। বাইরে যে 3 জন খুঁজছিল তারাও সফল হয়নি। খুঁজে লাভ হবে না, বললেন রিক্টার। বাড়ি চলে যাই, সময় হলেই ইকোনি যোগাযোগ করবে। স্যার, গাল চুলকালো কিশোর, ইকোনের গাড়িটা গ্যারেজেই রয়েছে। ডজের স্টেশন ওয়াগনটাও রাস্তার ধারে। তার মানে হেঁটেই গেছে ওরা। বেশি দূরে যেতে পারবে না, কাছাকাছি কোথাও রয়েছে। আশেপাশে ছড়িয়ে পড়ে খুঁজলে কেমন হয়? সঙ্গে সঙ্গে রাজি হলেন রিক্টার। রাস্তার 2 মাথা আর কিনারের ঝোপঝাড়ে খুঁজতে গেল রবিন আর মল। বাড়ির পেছনে জংলা জায়গায় গেল ব্যাং এবং কিশোর। মুসা আর রিক্টার গেলেন অন্ধকার গিরিখাতের দিকে। কিশোর, হঠাৎ শোনা গেল মুসার চিৎকার, রবিন! দূরদার করে তার কাছে ছুটে গেল সবাই। বাড়ি থেকে 100 গজ দূরে খাতের এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে মুসা। টর্চের আলো একটা বড় পাথরের উপর ফেলে দেখালো। তারপর আলো ফেলল ভাঙা বেড়ার একটা তক্তার উপর। চকের চিহ্ন! রবিনও চেঁচিয়ে উঠল। আশ্চর্যবোধক নয়, তীর চিহ্ন একে বুঝিয়েছে ডজ কোন দিকে গেছে। 18। 20 গজ দূরে একটা গাছের গায়ে পাওয়া গেল আরেকটা চিহ্ন। আর কোনো সন্দেহ নেই, কিশোর বলল। এই খাতের মধ্যেই ডজকে নিয়ে লুকিয়েছে ইকোন। শিওর হলো কি করে? প্রশ্ন করলেন রিক্টার। ডজকে চক দিয়েছিলাম, বলেছিলাম দরকারের সময় ওরকম চিহ্ন রেখে যেতে। দলের মধ্যে সবচেয়ে ভালো ট্যাকার মুসা, সে চলল আগে আগে। সবার পেছনে মল আর ব্যাং। 4 নম্বর, তারপর 5 নম্বর চিহ্নটাও পাওয়া গেল। গিরিখাতের গভীরে ঢুকে যাচ্ছে ওরা। গাছপালা কম, এদিকে পাথর বেশি। আর আছে এক জাতের কাটা ঝোপ। কাপড় ছিঁড়ছে, হাত পায়ের চামড়া ছড়ছে। চাঁদ ডুবে গেছে। পেন্সিল টর্চের ক্ষীণ আলোয় এখন ভরসা। দুধারে উঁচু হয়ে আসছে পাহাড়ের দেয়াল, ফলে খাদের তলায় অন্ধকার বেশি। অনেকক্ষণ ধরে আর চিহ্ন পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? উদ্বিগ্ন কণ্ঠে বলল রিক্টার। ছড়িয়ে পড়ো, সহকারীদের নির্দেশ দিল কিশোর। আপনারাও ছড়িয়ে পড়ুন, ডাক দিলে যাতে শোনা যায়। এতখানি দূরত্বের মধ্যে থাকবেন। 20 মিনিট পর আরেকটা চিহ্ন খুঁজে পেল ব্যাং। যেখান থেকে ছড়িয়ে পড়েছিল তার 100 গজ সামনে, কিছুটা ডানে। ডাক দিল সবাইকে। দ্বিধায় ফেলার জন্য এরকম করেছে, মুসা বলল। একবার এদিকে গেছে, একবার ওদিকে। আমার মনে হয় পরের চিহ্নটা বাঁদিকে পাওয়া যাবে। ঠিকই অনুমান করেছে সে। পাওয়া গেল চিহ্ন। এগিয়ে চলল দলটা। দুর্গম হচ্ছে পথ, আলগা পাথরের ছড়াছড়ি। সবাই সতর্ক, পিছলে পড়ে পা ভাঙতে চায় না। তাছাড়া কাটা ঝোপও ঘন হয়ে আসছে। স্বভাবতই চলার গতি ধীর হয়ে গেল ওদের। হঠাৎ বায়ে তীক্ষ্ণ মোড় নিল গিরিখাত। সরু হতে হতে আবার চওড়া হয়ে গেল। চিহ্ন পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ থেকে। ছড়িয়ে পড়তে হবে, বলল মুসা। তখনকার মতো। সামনে একটা ছায়ামূর্তি দেখা গেল, এগিয়ে আসছে এদিকেই। কে? চেঁচিয়ে জিজ্ঞেস করল রিক্টার। ডজ। থমকে দাঁড়ালো মূর্তিটা। ডজ, তুমি? আবার ডাকলেন রিক্টার। ডানে ঘুরে চলতে শুরু করলো মূর্তিটা। ছুটে গিয়ে তার গায়ে আলো ফেলল গোয়েন্দারা।
ফ্যাকাশে চেহারা, কালো চুল, পরনে কালো পোশাক, কাঁধে একটা ছোট বস্তা ঝুলিয়ে রেখেছে। আলো গায়ে পড়তেই ছুটতে লাগলো লোকটা। ক্যাভেলিয়ারি কোন? চেঁচিয়ে উঠল কিশোর। ধরো ধরো! রিক্টারও চেঁচিয়ে উঠলেন। খাতের একদিকে ঢাল বেয়ে উপরে উঠে গেল ইকোন, হারিয়ে গেল ওধারে। অন্ধকারে পিছু নিল 5 জনে। পাথর আর কাটার পরোয়াই করল না, হুড়মুড় করে উপরে উঠে এলো ওরা। ওই যে নেমে যাচ্ছে ইকোন! নেমে একটা ফাটলের ভিতর ঢুকে গেল সে। ভুলটা করল ওখানেই। ওটা একটা বক্স ক্যানিয়ন। ঢোকার পথ আছে, বেরোনোর নেই। বেরোতে চাইলে যেখান দিয়ে ঢুকেছে সেখান দিয়েই বেরোতে হবে। ফিরে চলল ইকোন, দেয়ালে পিঠ। টর্চের আলোয় তার চোখ জ্বলছে কোণঠাসা জানোয়ারের মতো। আমার ছেলে কোথায়? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন রিক্টার। দ্রুত ডানে বায়ে তাকালো জীবন্ত ভ্যাম্পায়ার। পালানোর পথ খুঁজছে, উপায় নেই। অর্ধচন্দ্রকারে তার দিকে এগোচ্ছে 6 জন। সরে যাও! ধমক দিল ইকোন, নইলে কোনোদিনে জানবে না। আমার ছেলে কোথায়? গর্জে উঠলেন রিক্টার। যদি না বলি? জেলে যাবে! হেসে উঠল ইকোন। পুলিশের কাছে গেলে তুমি ঠকবে রিক্টার। এই ছেলে 3টা আর তোমার ছেলে চুরি করতে ঢুকেছিল আমার বাড়িতে। হাতে নাতে ধরেছি। পুলিশ টুলিশের ভাবনা বাদ দাও, তার চেয়ে এসো একটা চুক্তি করি। কিডন্যাপারের সঙ্গে কোনো চুক্তি হবে না আমার। স্যার, মুসা বলে উঠল, ওর ওই বস্তার মধ্যে মূর্তিটা আছে, খুলে দেখা দরকার। আমার জিনিস চুরি করেছ? কঠিন কণ্ঠে ইকোনকে বললেন রিক্টার। না, কিনে নিয়েছি। ন্যায্য দাম দিলে আমি তোমার কাছে বিক্রি করতে পারি। বস্তাটার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে ব্যাং। ওটাতে আছে মূর্তিটা না? তাহলে? ঝিক করে জ্বলে উঠল উজ্জ্বল আলো। আলোকিত হয়ে গেল পুরো বক্স ক্যানিয়নটা। চোখ ধাঁধিয়ে গেল। আপনা আপনি চোখের সামনে হাত উঠে গেল সকলের। ইকোনের মাথার উপরে পাহাড়ে দেখা গেল সাদা ধোয়ার স্তম্ভ, সেই সঙ্গে একটা বিকট চিৎকার। দেখা গেল জীবন্ত খ্যাপা শয়তান, ছড়ানো শিং, লাল চোখ। বেজে উঠল ঘণ্টা, হাড়ের সঙ্গে হাড় বাড়ি লাগার খটখট। গুম গুম করে উঠল ফাঁপা ভারী কণ্ঠ। প্রেতকে যারা বিরক্ত করে মরবে! কাঁপতে কাঁপতে হাত থেকে বস্তাটা ছেড়ে দিল ইকোন, সরে এলো। আতঙ্কিত চোখে চেয়ে আছে শয়তানের দিকে। কে তুমি? কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন রিক্টার। চুপ! ধমক দিল শয়তান। প্রেতের কাজে বাধা দিলে শেষ হয়ে যাবে। মুক্তি চায় ওই মূর্তির প্রেতাত্মা। মাটিতে পড়ে থাকা বস্তার দিকে হাত তুলল সে। ঝিক করে উঠল আলো। বুম করে একটা শব্দ হলো। এক ঝলক ধোঁয়া, তারপর আগুন ধরে গেল বস্তাটায়। মহান খানের কাছে ফিরে যাবে ওর আত্মা, বলল শয়তান। পাহাড়ের উপর আবার উজ্জ্বল আলো জ্বলল। সাদা ধোঁয়া গ্রাস করল শয়তানকে। অদৃশ্য হয়ে গেল ওটা। 19। শয়তানি! বলে উঠলেন রিক্টার। স্রেফ বাউতাবাজি! ব্যাং চেয়ে রয়েছে উপরের দিকে। ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। বিড়বিড় করে কি বলল সে বোঝা গেল না। সব শয়তানি! আবার বললেন রিক্টার। লাউড স্পিকার, ফ্লেয়ার আর স্মোক বম। ধোঁকাবাজি! নিশ্চয়ই ইকনের শয়তানি। কাউকে ছদ্মবেশ পরিয়ে ওই অভিনয় করার নির্দেশ দিয়ে এসেছে। কুকড়ে রয়েছে ইকন। দেখো, ভালো চাও তো বলো এখনো, কড়া গলায় বললেন রিক্টার। আমার ছেলে কোথায়? চুপ করে রইল ইকন। গেছে মূর্তিটা, এই সময় বলে উঠল মুসা। পা দিয়ে নেড়ে পোড়া বস্তার ভেতর থেকে একটা ভারী জিনিস বের করেছে। বিকৃত জিনিসটার দিকে তাকালো সবাই। হ্যাঁ, মূর্তিটাই, বলল রবিন। গেল, বললেন রিক্টার। গলে গেছে, কেঁদে ফেলবে যেন ব্যাং। শেষ! ঝুঁকে বস্তার পোড়া টুকরোগুলো সরালো কিশোর। বিকৃত ধাতব বস্তুটা ছুঁয়ে দেখল। ভীষণ গরম,
আনমনে বলল, কিন্তু বস্তা পোড়া আগুন তো এত গরম হয় না যে ব্রোঞ্জ গলিয়ে দেবে। তাহলে কিসে গলালো? প্রশ্ন করল মুসা। নীরবতা, কেউ জবাব দিতে পারল না। কিশোর, তোমার বিশ্বাস হচ্ছে না এটাই সেই মূর্তি? জিজ্ঞেস করলেন রিক্টার। কি জানি, অনিশ্চিত শোনালো কিশোরের কণ্ঠ। একটা শিং তো দেখা যাচ্ছে, গোল স্টানটাও আছে, বিলটা। হঠাৎ আবার ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল পোড়া বস্তুটা। রহস্যময় লাগছে তার ভাবভঙ্গি। দেখে আর কি হবে, গেছে, গো করে উঠল ইকন। মোটা টাকা বেরিয়ে চলে গেল আমার হাত থেকে। তোমার টাকা গেছে তো আমার কি? হাত নাড়লেন রিক্টার। আমি আমার ছেলে চাই। কোথায় রেখেছ? আছে, ভালোই আছে। আর আটকে রেখে কি হবে? চলো, নিয়ে যাচ্ছি। বক্স ক্যানিয়ন থেকে বেরিয়ে এলো ওরা। গিরিখাত ধরে এগিয়ে চলল পর্বতের আরো গভীরে। আগে আগে চলছে ইকন। টর্চের আলোয় একটু পরপর চকের চিহ্ন দেখতে পেল ছেলেরা। ইকনও দেখল। ও, এইভাবেই আমার পিছু নিয়েছিলে? ভীষণ তিক্ত কণ্ঠ। বিচ্ছু এক একটা। তোমার চেয়ে যে চালাক ওরা, তাতে সন্দেহ নেই, বললেন রিক্টার। তবে তোমার মতো শয়তান নয়। আরেকটা মোড় ঘুরল ওরা। সামনে খানিকটা খোলা জায়গায় একটা পুরনো কাঠের কুঁড়ে দেখা গেল। ওখানে, বলল ইকন। ওর গায়ে হাত দিইনি আমি, শুধু আটকে রেখেছি। আড়াআড়ি তক্তা ফেলে আর ছিটকিনি লাগিয়ে বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে দরজা। খোলা হলো। রবিন আর মুসা টর্চের আলো ফেলল ভেতরে। কুঁড়ের দুটো কামরা। একটা ঘরের কোণে জড়সড় হয়ে বসে আছে ডজ। ইকনকে দেখেই জ্বলে উঠল চোখ। হারামজাদা, শয়তান! ডজ, ভালো আছিস খোকা? তাড়াতাড়ি এগিয়ে গেলেন রিক্টার। সরো বাবা, ঘুষি পাকিয়ে এগোলো ডজ। শয়তানটার নাক ভেঙে নিয়ে আগে। জোর করে তাকে ধরে রাখলেন রিক্টার। ডজ বলল, নিশ্চয়ই চকের চিহ্ন দেখে এসেছ। হারামিটা আমাকে এখানে আটকে রেখে মূর্তিটা বস্তায় ভরে নিয়ে চলে গেল। পেয়েছো ওটা? মাথা নাড়লেন রিক্টার। না ডজ, ওটা গেছে। নষ্ট করে দিয়েছে, রবিন বলল। গলিয়ে দিয়েছে। ফিরে গিয়ে এখন কি জবাব দেব বসদেরকে? ব্যাঙের কণ্ঠে স্পষ্ট হতাশা। কে নষ্ট করলো? জানতে চাইল ডজ। বড় শয়তানটা, জবাব দিল মুসা। তোমরা বেরোলে কিভাবে? কিশোর কোথায়? ঘুরে তাকালো মুসা। তাই তো, কিশোর তো নেই, গেল কোথায়? ওটা কি? ওটা? চেঁচিয়ে উঠল রিক্টার। পেছনের জানালায় আলো ফেলল রবিন আর মুসা। ভয়ঙ্কর একটা মুখ, দুটো শিং। আবার এসেছে, আস্তে বললেন রিক্টার। ধীরে ধীরে উপরে উঠে গেল শয়তানের চেহারা। তার জায়গায় দেখা গেল কিশোর পাশার মুখ, হাসছে। না, আর আসেনি, আমি এসেছি। দু হাতে মাথার উপর ধরে রেখেছে মুখোশটা। জানালা থেকে অদৃশ্য হয়ে গেল কিশোরের মুখ। পায়ের আওয়াজ শোনা গেল। ঘরে এসে ঢুকল সে। এক হাতে শয়তানের মুখোশ, আরেক হাতে বেল্ট। তাতে ঘণ্টা আর হাড়গুলো বাঁধা। নাড়া দিতেই বিচিত্র শব্দ করে উঠল। এসব পরেই শয়তান সেজেছিল, বলল সে। বিষ। ওই মুখোশ তুমি কোথায় পেলে কিশোর? অবাক হয়েছেন রিক্টার। ওটা তো আমার আলমারিতে ছিল। তা ছিল, মাথা কাত করল কিশোর। বের করে আনা হয়েছে। আমি পেয়েছি এই কুঁড়ের পেছনে। খ্যাপা শয়তানের চামড়া, লেজ সব আছে ওখানে। শয়তানের জ্বলন্ত চোখ বানানোর জন্য ছোট লাল বাল্ব আছে, ব্যাটারি আছে, কিছু কেমিক্যাল আছে, ফ্লেয়ার বম্ব, স্মোক বম্ব, ছোট টেপ রেকর্ডার, শক্তিশালী লাউড স্পিকার, সবই আছে। শয়তান যে সেজেছে, ইলেকট্রনিক্স আর কেমিস্ট্রিতে ভালো জ্ঞান আছে তার। সে কে?
বুঝতে পেরেছ? মাথা ঝোঁকালো কিশোর। পরে বলছি সে কথা, গোড়া থেকেই শুরু করি। ভূত প্রেত বিশ্বাস করি না আমি। শয়তানটাকে প্রথম দিন দেখেই বুঝেছি ভাওতাবাজি। আরও বুঝলাম কোনো কারণে আমাদেরকে ভয় দেখাতে এসেছে। ভাবলাম কোনো মঙ্গল না তো। অনেক পরে বুঝলাম মঙ্গল নয়, কারণ তাদের প্রতিনিধি আসছেন সরকারিভাবে জিনিসটা আপনার কাছ থেকে নিতে। কিন্তু তিনি তো আর নিতে পারছেন না। হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন রিক্টার। মূর্তিটা নষ্ট হয়ে গেছে। না, হয়নি, বলল কিশোর। হয়নি? না, যেটা হয়েছে সেটা নকল। কি বলছো তুমি কিশোর? বাধা দিয়ে বলল ডজ। আসল না নকল কি করে জানলে? মূর্তি চেনো তুমি? চিনি না, স্বীকার করল কিশোর। তবে ওই একটা চিনতে পেরেছি। তুমি শিওর কিশোর? রিক্টার বললেন। শিওর। নকলটা যে বানিয়েছে মূর্তি বানানোর হাত তার অসাধারণ। তবে লোকটা সৎ নয়। লোকের বাড়িতে চুরি করতে ঢুকতেও তার বাধে না। কার কথা বলছো? বাধা দিয়ে বলল মুসা। হাতা কাটা কালো কোট গায়ে দেয় যে লোকটা? হ্যাঁ, একজনের আদেশে মূর্তিটা বানিয়ে রকি বিচে এনেছিল। কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটালো, ঢুকে পড়ল এক মহিলার বাগানে। গোলমাল হয়ে গেল সব। গাড়ির দরজা খুলে কেস সহ পড়ে গেল মূর্তিটা। সেটা তখন খেয়াল করেনি লোকটা। পরে যখন করলো আবার ফেরত আনতে গেল, ততক্ষণে মূর্তি গায়েব। এত কিছু তুমি কিভাবে জানলে? ডজের কণ্ঠে বিস্ময়, কিছুটা অস্বস্তিও। কিছু জেনেছি তদন্ত করে, আর কিছু অনুমান। যা বলছিলাম, লোকটার হাত ভালো। ফটোগ্রাফ দেখে বানিয়েছে মূর্তিটা। ভালোই হয়েছিল, তবে নিখুঁত কি আর হয়? ফটোগ্রাফে সব কিছু ঠিক মতো আসে না, আর তা দেখে মূর্তি বানাতে গেলে ভুল হবেই। ছোট্ট একটা ভুল করে ফেলেছিল লোকটা। কি ভুল? জিজ্ঞেস করলেন রিক্টার। সে কথার জবাব না দিয়ে রবিনের দিকে ফিরল কিশোর। নতি, প্রফেসর লিয়াংয়ের কাছ থেকে যে বইটা এনেছিলাম তাতে মূর্তিটার বর্ণনা আছে। ভালো মতোই পড়েছ। বলো তো, বেল্টে কি কি জিনিস আছে? এক মুহূর্ত ভাবল রবিন, তারপর বলল, ঘণ্টা, ঝুমঝুমি, হাড়, গমের শীষ। ইয়েস, গমের শীষ। গমের শীষ? প্রতিধ্বনি করল যেন ব্যাঙ। কিন্তু কিশোর, রিক্টার বললেন, ওরা মূর্তিটার বেল্টে দেখেছি ভুট্টা। আর্টিস্টের ভুলটাই তো সেটা। গমের শীষের জায়গায় ভুট্টার শীষ বানিয়ে দিয়েছে। ইকনের ঘরে মূর্তিটা দেখেই খুঁতখুত করছিল মন। ধরতে পারছিলাম না ব্যাপারটা, কিছুতেই মনে পড়ছিল না। কি? বাটু খানের মূর্তির বেল্টে ভুট্টা থাকতেই পারে না। ওটা যখন তৈরি হয় ভুট্টা চিনতই না মঙ্গলরা। চিনেছে আরও কয়েকশো বছর পরে। সেই তফাৎটা জানা ছিল না আমাদের আর্টিস্টের। কিন্তু খেপা শয়তান যে সাজতে গেছে, আসল মূর্তিটা সে দেখেছে, তাই তার কোমরে গমের শিশি ঝুলিয়েছে। সে ভুল করেনি, আর তাতেই সন্দেহ বাড়িয়ে দিয়েছে আমার। কিছুক্ষণ নীরব হয়ে রইল সবাই। কিন্তু কেন? জিজ্ঞেস করলেন রিক্টর। নকলটা কেন বানালো, আর শয়তানি বা সাজতে গেল কেন? হিন্দি মলের দিকে ফিরল কিশোর। মিস্টার সেক্রেটারি, দয়া করে বলবেন। আমি? না না, বলতে পারবো না। নকল? গম্ভীর কণ্ঠে বলল ব্যাঙ। আমাকে বোকা বানাতে চেয়েছিল, আমার দেশকে ফাঁকি দিতে চেয়েছিল নকলটা দিয়ে। আমারও তাই মনে হয়, বলল কিশোর। তাই করতে চেয়েছিল, আসল খেপা শয়তান যাতে চিনে না যায়। আপনি মূর্তি বিশেষজ্ঞ নন, সহজেই আপনাকে বোকা বানাতে পারত। কিন্তু দেশে নিয়ে গেলে আপনাদের এক্সপার্টরা ঠিকই চিনে ফেলত। আর সে কারণেই নষ্ট করা হয়েছে নকল মূর্তিটা। অনেক সাক্ষীর সামনে। চেয়েছিল এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হেনরি, গর্জে উঠলেন রিক্টার, তোমাকে
তোমাকে আমি... না না স্যার, তাড়াতাড়ি বলল কিশোর, সবটা দোষ আপনার সেক্রেটারির নয়, তাই না ডজ? আমি? চেঁচিয়ে উঠল ডজ। পাগল, তোমার মাথা খারাপ। ডজ মানে আমার ছেলে? হ্যাঁ স্যার, বলল কিশোর, আপনার ছেলেই জ্যান্ত শয়তানের অভিনয় করেছে। নকলটা সেই বানানোর অর্ডার দিয়েছে। আরও আগেই বোঝা উচিত ছিল আমার। যখন আপনার সেক্রেটারির সঙ্গে দেখা হলো, মূর্তিটা না দেখে চমকে উঠেছিল হয়তো। এর সামান্য আগেই বাক্সে দেখেছিল, খানিক পরে না দেখলে তো অবাক হবেই। আমরা মূর্তির খোঁজে গিয়েছি শুনেই আসল মূর্তিটা লুকিয়ে ফেলেছিল ডজ, নইলে আমরা জেনে যাব একই রকম দুটো আছে। ফালতু বকছো তুমি, মেজাজ দেখিয়ে বলল ডজ। ধরলাম তোমার কথাই ঠিক, কিন্তু নকল মূর্তিটা কি করে নষ্ট করলাম? আমি তো এখানে বন্দি ছিলাম। মাথা নাড়ল কিশোর। অন্য ঘরটার পেছনে গেলে সবাই দেখতে পারে, বেড়ার একটা বোর্ড ফাঁক খোলা, আর এই জিনিসটাও পেয়েছি আমি, বলে বেল্টে ঝুলানো ছোট্ট একটা চামড়ার থলে দেখালো কিশোর। থলের মুখ খুলে উপর করতেই পড়ল এক টুকরো চক। এটা আমরা দিয়েছিলাম আপনাকে, চিহ্ন এঁকে এঁকে ক্ষয় করে ফেলেছেন। থলে থেকে ফেলতে ভুলে গিয়েই ভুলটা করেছেন। ইয়ার করা বলুন? উত্তেজনার মধ্যে কত আর মাথা ঠিক রাখা যায়? অপরাধীরা ধরা পড়েই এই জন্যেই। কেন করেছ এই কাজ? কৈফিয়ত চাইলেন রিক্টার। তোমার জন্য বাবা, মূর্তিটা তুমি কত ভালোবাসো জানি তো। চীনারা নিয়ে গেলে দুঃখ পাবে, তাই ওদেরকে ঠকিয়ে তোমার জন্যই রাখতে চেয়েছিলাম। আর সেটাই মস্ত অন্যায় করেছ, বিষণ্ণ কণ্ঠে বললেন রিক্টার। যার জিনিস তার কাছেই থাকা উচিত। 21। কয়েকদিন পর বিখ্যাত পরিচালক মিস্টার ডেভিড ক্রিস্টোফারের অফিসে তার বিশাল ডেস্কের ধারে বসে আছে 3 গোয়েন্দা। খ্যাপা শয়তানের ফাইল পড়ছেন পরিচালক। পড়া শেষ করে মুখ তুললেন। ক্যাভলিয়ার ইকোনি তাহলে পথ দেখালো তোমাদেরকে, যদিও না জেনে? প্রথমে নয় স্যার, বুঝিয়ে বলল কিশোর। ডজের ইচ্ছে ছিল নকলটা দিয়ে দেবে মিস্টার ব্যাংককে, আবার কোনোভাবে চুরি করবে, তারপর ওটা নষ্ট করবে ব্যাঙের সামনে। ইকোন আর আমরা জড়িয়ে যাওয়াতে আরও সুবিধা হলো তার। আমাদের সকলের সামনেই নষ্ট করল। আর করলো তো করলো একেবারে কিশোর পাশার সামনে। মুস্কি হাসলেন পরিচালক। বেচারার দুর্ভাগ্য। আসলে ভুল সিদ্ধান্তই তার দুর্ভাগ্যের কারণ। মানে? শুরু থেকেই বলি, সে রাতে মুসাদের গ্যারেজে আর্টিস্ট যখন মূর্তি খুঁজতে যায়, তার সঙ্গে যায় ডজ সাহায্য করতে। শয়তান সাজার জিনিসপত্র তার গাড়িতেই ছিল। তেমন পরিস্থিতি দেখা দিলে যাতে ব্যবহার করতে পারে, দরকার পড়েছিল, তাই আমাদেরকে ভয় দেখিয়েছিল। আর্টিস্টকে নিরাপদ দূরত্বে মূর্তি খোঁজার সুযোগ করে দিল, কিন্তু লাভ হলো না, পেল না। পরদিন রকি বিচের ছেলেদের কাছে খোঁজ নিয়ে জানল গোয়েন্দা হিসেবে আমাদের ভালোই সুনাম। তখন আমাদের উপর চোখ রাখল। কালো কেস খুঁজতে খুঁজতে গুহায় গেলাম আমরা, সেও আমাদের পিছে গেল। আমরা মূর্তিটা পেয়েছি ভেবে শয়তান সেজে ভয় দেখিয়ে সরিয়ে দিল আমাদেরকে। ওখানেও পেল না মূর্তি। খোঁজ খবর করে আমরা তার বাড়িতে গেলাম। তাতে মস্ত সুবিধে হলো তার। অনুসরণের আর দরকার হলো না, আমাদের সঙ্গেই থাকতে পারল। চিফ জানালো মূর্তিটা হ্যাগার্ডের কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের সামনে ওটা নিতে চাইল না ডজ, বাড়তি সতর্কতা। তাই কায়দা করে আমাদেরকে বোটে আটকে রাখার ব্যবস্থা করল। কেবিন ক্রুজারটা ওর বাবার, রবিন জানালো। তাই নাকি? ভুরু তুললেন পরিচালক। তা কি করে তোমাদের ম্যানেজ করল? বলে গেল কিশোর। ভবঘুরেদের ক্যাম্পে গাড়ি আনার ছুতো করে আমাদের কাছ থেকে সরে গিয়ে স্টেশন ওয়াগনে টেলিফোন আছে। ফোনে আর্টিস্টের সঙ্গে আলোচনা করে আমাদের জন্য একটা ফাঁদ পাতল। সেই ফাঁদে ধরা দিলাম আমরা। আর্টিস্টের পিছু নিয়ে গিয়ে বোটে আটকা পড়লাম বোকার মতো।
ইতিমধ্যে হ্যাগার্ডের দোকানে গিয়ে ডজ দেখল মূর্তি বিক্রি হয়ে গেছে। বোর্ড থেকে তখন বের করে নিল আমাদের, যাতে আরেকবার মূর্তি খোঁজায় সাহায্য করতে পারি। হ্যাগার্ডের পিছু নিয়ে ইকনের বাড়ি পৌঁছালাম। ইকনকে চেনে ডজ। আমাদের অজান্তে তার সঙ্গে ফোনে যোগাযোগ করে জানালো মূর্তিটা তার বাড়িতে আছে। তার সঙ্গে একটা চুক্তি করে ফেলল। আরেকবার আটকালো আমাদেরকে ইকনের বাড়ির সেলারে। মলের কাছে ফোন করে জানলো তার বাবা সেদিনই ফিরে আসছে। ব্যাস, সিদ্ধান্ত নিয়ে ফেলল ডজ। চমৎকার এক খেলা খেলল গিরিখাতের মধ্যে। চীনা প্রতিনিধিসহ অনেক সাক্ষীর চোখের সামনে পুড়িয়ে দিল নকল মূর্তিটা। কাজ প্রায় হয়ে গিয়েছিল। কিশোর থামলে বলল রবিন, ভুট্টার শীষটা না গলেই বাঁধালো যত গন্ডগোল। কিভাবে পোড়ালো এত দূর থেকে? ছোট্ট একটা বোমা ভরে রেখেছিল বস্তার মধ্যে, রিমোট কমান্ডের সাহায্যে ফাটিয়েছে। কম শক্তির বোমা ছিল, যাতে মূর্তিটা পুরোপুরি নষ্ট না হয়। কিছু কিছু চেনা যায়। বুদ্ধিটা ভালোই করেছিল, কিন্তু অল্পের জন্যে সব গোলমাল। যাই হোক, চিফের গুহায় আগুন জ্বেলেছিল কিভাবে? ব্লো টর্চের সাহায্যে, জবাব দিল মুসা। রোমশ পোশাকের থাবায় কায়দা করে লুকিয়ে রেখেছিল খুদে একটা টর্চ। বুঝলাম। কিশোরের দিকে তাকালেন পরিচালক। তারপর? যেই বুঝলাম মূর্তিটা নকল, আবার বলে গেল কিশোর, দুজনের উপর সন্দেহ হলো। এক মিস্টার রিক্টার, দুই তার ছেলে ডজ। অনেক ভাবলাম, বুঝলাম ডজই সব শয়তানির মূলে, তার বাবা নির্দোষ। মিস্টার রিক্টারের সঙ্গে দেখা করতে গিয়ে তার দেখা পেলাম না, পেলাম ডজের দেখা। মূর্তি চুরির কথা তাকে বললাম। আমাদেরকে কালেকশন রুমে নিয়ে গেল। প্রথমেই তো তার তাকানোর কথা সেই বাক্সটার দিকে, যেটাতে আসলটা ছিল। সত্যি চুরি গেছে কিনা দেখার জন্যে। তা না করে তাকালো অনেক পরে, যে কারোরই খটকা লাগবে এতে। তারপর ভবগুরুদের আস্তানায় চিফের সঙ্গে আমাদেরকে কথা বলতে বলে সে গাড়ি আনতে গেল। ছুতো দেখালো, তাড়াহুড়ো করতে হবে। ওটা কোনো ছুতোই হয়নি। গাড়ি আনার কোনো দরকার ছিল না। সবাই আমরা দৌড়ে যেতে পারতাম গাড়ির কাছে। আসলে সে গিয়েছিল আর্টিস্টকে ফোন করতে। তাকে নির্দেশ দিয়েছে আমাদের জন্য ফাঁদ পেতে রাখার জন্যে। দ্বিতীয়বার আমাদের কাছ থেকে সরল বন্দরে গিয়ে, গাড়ি পার্কিং করে আসার সুতো দেখিয়ে। ও সরে থাকার সময় আর্টিস্ট আমাদেরকে টেনে নিয়ে গিয়ে বোটে বন্দি করল। বড় কোনো ভুল করেনি ডজ, মাথা দোলালেন পরিচালক। ছোটখাটো ভুল, কিন্তু তোমাদেরকে ফাঁকি দিতে পারেনি। তবে পণ্ড করেছে সব ওই ভুট্টার শীষ। আর্টিস্ট ইতিহাস জানে না বলেই ওই ভুলটা করল। তো তাকে কি জিজ্ঞেস করা হয়েছে? হয়েছে, জানালো মুসা। ডেকে আনিয়েছেন মিস্টার রিক্টার। ধমক দিতেই সব কথা গড়গড় করে বলে দিয়েছে আর্টিস্ট। নকল মূর্তি বানানোর কথা স্বীকার করেছে মিস্টার ব্যাংয়ের সামনে। ডজের আদেশে বানিয়েছে এ কথাও বলেছে। আচ্ছা, একটা ব্যাপার, হাত তুললেন পরিচালক। এতগুলো কালো কেস চুরি করতে গেল কেন সে? তারটা কি চিনত না? শুধু তারটা খুঁজলেই পারত। চুরির ঝামেলায় কেন গেল? কেসটা তার নয়, জবাব দিল কিশোর। এক বন্ধুর কাছ থেকে দুদিনের জন্য চেয়ে এনেছিল, মূর্তিটা ভরে রাখার জন্য। ভালো মতো দেখেওনি কেসটা, চিনে রাখেনি। ফলে হারানোর পর বেকায়দায় পড়ে গিয়েছিল বেচারা। মুসাদের ব্লকে যে বাড়িতে যত কালো কেস দেখেছে সব চুরি করেছে, কোনটাতে মূর্তি আছে দেখার জন্য। অনেক আর্টিস্টই ওরকম বেখেয়াল হয়, মন্তব্য করলেন মিস্টার ক্রিস্টোফার। যাকগে ওসব কথা। তো কার কি শাস্তি হলো? ব্যাংক কি পুলিশকে জানিয়েছে? আসল মূর্তিটা ফেরত পেয়েছে, জানানোর কোনো কারণ নেই। মূর্তি নিয়ে দেশে চলে গেছে, বলল রবিন। তবে ভীষণ রেগেছেন মিস্টার রিক্টার। অল্পের জন্যে দুর্নামের হাত থেকে বেঁচেছেন। খবরের কাগজওয়ালারা শুনলে কি কাণ্ডটাই না হতো। হ্যাঁ, একমত হলেন পরিচালক। ভয়ানক দুর্নাম হয়ে যেত তার। করেছে তার ছেলে আর সেক্রেটারি, দোষ হতো তার। কে বিশ্বাস করত?
সবাই ভাবতো সব কিছুর পেছনেই রিক্টারের হাত রয়েছে। আচ্ছা, ডজ না হয় বাপকে খুশি করার জন্য ও কাজ করেছে, মল করলো কেন? মনিবকে খুশি করার জন্যে। খুশি তো হনইনি মিস্টার রিক্টার, বিদায় করে দিয়েছেন তাকে। তার কথা পারলে গাছ দেখিয়ে খুশি করো, তোষমত কেন? ঠিকই করেছেন, বললেন পরিচালক। তো ডজের কি করলেন? হোস্টেলে পাঠিয়ে দিয়েছেন। কড়া হুকুম দিয়ে দিয়েছেন কেমিস্ট্রি আর ইলেকট্রনিক্সেই যখন এত শখ, দুটোতেই ডক্টরেট পেতে হবে, নইলে সম্পত্তির এক কানা করিও দেবেন না তাকে। হ্যাঁ হ্যাঁ, হেসে বললেন মিস্টার ক্রিস্টোফার। এইটা হয়েছে গিয়ে একেবারে উচিত সাজা। গুড, ভেরি গুড। মেধা আছে ছেলেটার, ঠিক মতো কাজে লাগাতে পারলে জীবনে উন্নতি করতে পারবে। হাত তুললেন তিনি। আর একটা প্রশ্ন, লিলিয়ানের পুতুলের বাক্স উড়ল কিভাবে? ডজের কোনো কারসাজি? না, জবাব দিল রবিন। ওরেনি, বাক্সটা নিয়ে ডাল বিয়ে উঠে গেছে আর্টিস্ট। বাক্স কালো, লোকটার কোটও কালো। অন্ধকারে বুঝতে পারেনি লিলিয়ান, ভেবেছে বাক্সটাই বুঝি উড়ে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে রইলেন পরিচালক। বললেন, ভাবছি এই কাহিনী নিয়ে একটা ছবি বানাবো, চমৎকার হবে। খ্যাপা শয়তানের অভিনয় কাকে দিয়ে করাই? ডজ রাজি হবে? আমার তো ধারণা খুশি হয়েই হবে, বলে উঠল মুসা। তবে, কিশোর বলল, ওর বাবা রাজি হবেন কিনা সন্দেহ। মাথা দোলালেন পরিচালক। দেখা যাক কি করা যায়। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন 3 গোয়েন্দা সিরিজের গল্প খ্যাপা শয়তান। কেমন লাগছে আমাদের গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। খুব দ্রুতই আমরা নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।